ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। অবশেষে সকল জল্পনা কল্পনা, নাটকীয়তা আর উৎকণ্ঠার অবসান। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই বাংলাদেশের জনগণ জেনে গেছে কে হতে চলেছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। কোনো চমক নেই, কোনো ম্যাজিক নেই, আর কোনো সাসপেন্সও বাকি নেই। বাংলাদেশের পরবর্তী এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে গেছেন বিএনপির বর্তমান মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের ব্যাপার মাত্র, কিন্তু কিভাবে এত নিশ্চিত করে বলা যাচ্ছে? কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের যে অদ্ভুত রোমাঞ্চকর এবং বলা যায় রীতিমতো হাস্যকর এক ওপেন ভোটিং বা প্রকাশ্য ভোট ব্যবস্থা রয়েছে, সেখানে চমক দেখানোর কোনো সুযোগই আসলে রাখা হয়নি। এই নির্বাচন এমন এক নিশ্ছিদ্র পাহারার নির্বাচন যেখানে ভোট কাকে দিচ্ছেন তা দেখার জন্য রাখা হয়েছে ডাবল চেক বা দ্বিগুণ নজরদারির ব্যবস্থা। এখানে সংসদ সদস্যদের নিজস্ব কোনো বিবেক বা পছন্দ নেই, কারণ ভোট এদিক সেদিক হলেই যে সংসদ সদস্য পদটি হাওয়ায় মিলিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে ৩৫ বছর পর এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো যেখানে কিনা ভোটাভুটি হচ্ছে। সাধারণত যে দল ক্ষমতায় থাকে তাদের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়ে যান। এটাই বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক কালচার, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম আমরা দেখতে পেলাম যে বিরোধী দলও আটঘাট বেঁধে মাঠে নেমেছে এবং রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী দিয়েছে। আর সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো বিরোধী দল থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হেলাফেলা করার মতো কোনো সাধারণ নেতা নন। তিনি হলেন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, রণাঙ্গনের বীর বিক্রম এবং জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা কর্নেল অলি আহমেদ। যোগ্যতার মাপকাঠিতে বিচার করলে কর্নেল অলি আহমেদকে নিয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। তিনি একজন বিতর্কমুক্ত ক্লিন ইমেজের মানুষ এবং একজন প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। রাজনৈতিক বিশ্লেষকরা তো এমনটাও বলছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই কর্নেল অলি আহমেদ যদি আজ জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ না হয়ে কিংবা নিজের আলাদা দল না গড়ে যদি বিএনপির মূল স্রোতেই থাকতেন, তাহলে হয়তো আজ বিএনপির পক্ষ থেকেই তাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হতো। কারণ তিনি একমাত্র জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এবং রাজনীতি করেছিলেন। কিন্তু রাজনীতি বড়ই অদ্ভুত এক দাবা খেলা। এই খেলায় কখন কে কোন দিক দিয়ে ছিটকে পড়েন তা কেউ বলতে পারে না। আর সেই অলি আহমেদকেই জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়াই করতে হচ্ছে তার পুরনো রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে। তবে চলুন এবার আসা যাক এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে সবচেয়ে সমালোচিত দিকটিতে, আর সেটি হলো ভোট দেওয়ার প্রক্রিয়া। আপনারা যারা ভাবছেন যে সংসদ সদস্যরা একটি গোপন কক্ষে যাবেন, নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে সিল মারবেন এবং কেউ তা জানতে পারবে না, তাহলে আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট বলতে কোনো শব্দ সংবিধানে বা আইনে রাখা হয়নি। এটিকে বলা যায় ওপেন সিক্রেট ভোট। আপনারা শুনলে অবাক হবেন বা আপনারা দেখেছেন কিভাবে একজন সংসদ সদস্যকে রীতিমতো বাধ্য করা হয় নিজের দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। প্রথমত ব্যালট পেপারটি হাতে পাওয়ার পর সংসদ সদস্যকে সেখানে নিজের পূর্ণ নাম লিখতে হবে। শুধু নাম লিখলেই হবে না, সেখানে নিজের স্বাক্ষরও দিতে হবে। ভাবুন একবার, যে ব্যালটে আপনার নাম আর সাইন জলজল করছে সেটা আর গোপন থাকে কিভাবে? এখানে শেষ নয়, ব্যালট পেপারের উল্টো দিকে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেয়া থাকে। কোন সিরিয়াল নম্বরের ব্যালটটি কোন সংসদ সদস্যকে দেয়া হলো তার একটি তালিকা আগে থেকেই হুইপদের কাছে বা দলের হাইকমান্ডের কাছে নোট করা থাকে। অর্থাৎ আপনি কার ব্যালট বক্সে কাগজটি ফেলছেন সেটি সরাসরি না দেখলেও ভোট গণনার সময় যখন ব্যালটগুলো খোলা হবে তখন এই সিরিয়াল নম্বর আর আপনার স্বাক্ষর দেখে দলের নেতারা ঠিকই ধরে ফেলবেন আপনি কাকে ভোট দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সংসদ সদস্যরা কি চাইলেই নিজের দলের বাইরে গিয়ে অর্থাৎ ক্রস ভোটিং করে কর্নেল অলি আহমেদকে ভোট দিতে পারবেন? এর উত্তর হলো না, একদমই না। কারণ তাদের মাথার উপর ঝুলছে বাংলাদেশের সংবিধানের ভয়ঙ্কর সেই 70 অনুচ্ছেদের খাড়া। এই 70 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি সংসদে তার দলের বিপক্ষে ভোট দেন তবে সাথে সাথে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার বিবেক যতই বলুক না কেন যে কর্নেল অলি আহমেদ একজন যোগ্য প্রার্থী,
আপনি যদি সরকারি দলের এমপি হন তবে আপনাকে মির্জা ফখরুলকেই ভোট দিতে হবে, তা না হলে আপনার এমপি পদ শেষ। এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, এত কাঠখড় পুড়িয়ে যারা এমপি হয়েছেন তারা কি কেবল একটি ভোটের জন্য নিজেদের সেই সোনার হরিণ অর্থাৎ এমপির পদটি হারাতে চাইবেন? কখনোই না। আর এই ভয়টিকেই কাজে লাগিয়ে নিশ্চিত করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরঙ্কুশ বিজয়। ভোট কেন্দ্রে অর্থাৎ জাতীয় সংসদের ভেতরে রাখা হয়েছে স্বচ্ছ কাঁচের ব্যালট বাক্স। স্পিকারের সামনে সেই বাক্সগুলো এমনভাবে রাখা থাকে যাতে সবাই দেখতে পায় কে এসে ভোট দিচ্ছেন। যদিও বলা হচ্ছে যে ব্যালট পেপারটি ভাঁজ করে বাক্সে ফেলতে হবে, কিন্তু ওই যে বললাম সিরিয়াল নম্বর আর স্বাক্ষরের ফাঁদ, এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। দলের হুইপরা কড়া নজরে রাখছেন প্রতিটি এমপির গতিবিধি। কে কিভাবে ভোট দিচ্ছেন, কার হাত কাঁপছে, কার চোখে মুখে কি ছাপ, সবই যেন ক্যামেরায় বন্দী হলো। এই যে ভোটের নামে এক প্রকার জোর জুলুম বা বাধ্য করার সিস্টেম, এটি নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটি কোনো গণতান্ত্রিক ভোট ব্যবস্থা হতে পারে না। এমনকি এই নির্বাচনের ঠিক আগেই সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে একটি রিট পর্যন্ত দায়ের করেছিলেন। তার দাবি ছিল এই প্রকাশ্য ভোটের নিয়মটি বাতিল করে গোপন ভোটের ব্যবস্থা করা হোক, যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারেন। কিন্তু সেই রিট ধোপে টেকেনি। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে 1991 সালের আইন অনুযায়ী এভাবেই ভোট হবে। আইন পরিবর্তন না করা পর্যন্ত এই ডাবল চেক সিস্টেমে ভোট দেয়া ছাড়া এমপিদের আর কোনো গতান্তর নেই। একটু অঙ্কের হিসেব করলেই এই নির্বাচনের চিত্রটি আরও পরিষ্কার হয়ে যায়। 349 জন সংসদ সদস্যের মধ্যে সরকারি দল বিএনপি এবং তাদের জোটের ভোট রয়েছে 247টি। অন্যদিকে বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী ও তাদের শরিকদের হাতে আছে মাত্র 90টি ভোট। মির্জা ফখরুলকে জিততে হলে প্রয়োজন মাত্র 175টি ভোট, সেখানে তাদের পকেটে আছে 247টি। আর যেহেতু প্রকাশ্য ভোট, তাই দলের কোনো এমপির পক্ষেই বিদ্রোহ করে অলি আহমেদকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে ভোটের মাঠে নামার আগেই যে ফলাফল নির্ধারিত হয়ে বসে আছে তা তো দিনের আলোর মতোই সত্য। দীর্ঘ 35 বছর আগে 1991 সালে যখন সংসদীয় গণতন্ত্র পুনরায় চালু হয়, তখন শেষবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। সেবার আব্দুর রহমান বিশ্বাস জয়লাভ করেছিলেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই সরকারি দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার অন্তত বিরোধী দল একটি প্রার্থী দিয়ে নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চেষ্টা করেছে, যা গণতান্ত্রিক চর্চার একটি অংশ হিসেবে প্রশংসনীয়। কিন্তু এই প্রকাশ্য ভোটের গ্যাঁড়াকলে পড়ে সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটুকু অর্থবহ হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কর্নেল অলি আহমেদ হয়তো জানতেন যে এই সমীকরণে তার জেতার কোনো সম্ভাবনা নেই, তবুও তিনি লড়াইয়ের মাঠে দাঁড়িয়েছেন। এটাই বা কম কিসের? আপনাদের কি মনে হয়, এই যে স্বাক্ষর করে সিরিয়াল নম্বর মিলিয়ে ভোট দেওয়ার নিয়ম, এটি কি আসলেই গণতান্ত্রিক, নাকি এটি শুধুই এমপিদের পদে পদে ভয় দেখিয়ে দলের প্রতি অনুগত রাখার একটি কৌশল মাত্র? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের রাজনীতি, নির্বাচন এবং এর পেছনের সব অজানা রহস্য, বিশ্লেষণ আর চমকপ্রদ খবরগুলোর খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর গল্প নিয়ে।